আচ্ছা, তো গতদিন যেভাবে স্কেলগুলো ড্র করছিলাম ওই স্কেলের উপর বেস করে হচ্ছে আজকে কর্ড তৈরি করব। আর আজকেই কর্ডের শেষ ক্লাস হবে। আজকের পর থেকে আপনারা নিজেরাই কর্ড তৈরি করতে পারবেন আর নিজেরাই নাশিদের মধ্যে কর্ডগুলো বসাইতে পারবেন। তারপরে হচ্ছে আমি কর্ডের টেমপ্লেটগুলো দিয়ে দেবো সবাইকে। ওই টেমপ্লেটগুলো বসায় বসায় আপনারা কাজ করতে পারবেন। আর একটু সময় নিয়ে ম্যানুয়ালি যদি একটু ভালো মতো কাজ করতে চান প্রফেশনালি, তখন আপনাকে যেই ক্লাসগুলো দিলাম কর্ডের এইগুলো দেখে ম্যানুয়ালি কর্ডগুলো বানালে সবচেয়ে বেস্ট। আর টেমপ্লেটগুলো দিলে কখনো পারফেক্ট হবে আবার কখনো পারফেক্ট হবে না। সেই পারফেক্ট কখনো কখনো না হলে আপনাকে ওই কর্ডের যে একটা নোট আছে নোটগুলো চেঞ্জ করে করে দেখতে হবে যে কোন নোট কোথায় বসাইলে ভালো হয়। আর কখনো কখনো কোনো কোনো নোট একদম লো স্কেলে চলে যাবে, তখন ওই লো স্কেলের নোটগুলো আবার আপনাকে আন্দাজ মতো কিংবা আপনি যে নলেজটা গেইন করলেন এই ক্লাসগুলো থেকে ওই ক্লাসের উপর বেস করে ওই লোয়ার নোটগুলো হায়ার নোটে ডিফারেন্ট ডিফারেন্ট নোটে বসায় দেখতে হবে যে আমার এটা ঠিক মতো বসছে কিনা। তো এইটা হবে হচ্ছে যখন টেমপ্লেট আপনি ইউজ করবেন। আর হচ্ছে যদি ম্যানুয়ালি কাজ করেন তাহলে টেমপ্লেটের অত ঝামেলা না, আপনি ম্যানুয়ালি কাজগুলো করতে পারবেন। তো টেমপ্লেটটা আমরা দিয়ে দিব শর্ট টাইমে কাজগুলো সম্পূর্ণ করার জন্য। আর ম্যানুয়ালি একটু টাইম নিয়ে যখন কাজ করবেন তখন কাজগুলো আর একটু ভালো হবে। তো আজকের ক্লাসটা খুবই শর্ট হবে। শর্ট হবে এই কারণে কারণ ক্লাসের মেইন যে বিষয় মেইন থিমগুলো হচ্ছে আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে। স্কেল আমরা বুঝছি, আমরা মেজর বুঝছি, আমরা মাইনর বুঝেছি। এখন শুধু আমরা কর্ড ডিজাইনটা বাকি আছে। তো আজকে একদম শর্টকাটে দেখাই দিব কর্ড কীভাবে আপনি ডিজাইন করবেন। তারপরে হচ্ছে আজকে ক্লাস এতটুকুই থাকবে যে কর্ড সাজানোর উপর। আর এই কর্ডের উপর একটা প্র্যাকটিস দিব, প্র্যাকটিসের পর নেক্সট ক্লাসে আমরা কোনো একটা নাশিদের উপর কর্ডগুলো বসাবো। আচ্ছা, তো আমি এখন চলে যাচ্ছি আমার এফএল স্টুডিওর স্ক্রিনে। স্টুডিও, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, তো গতদিন যারা প্র্যাকটিস করছেন তারা অবশ্যই এই ব্যাপারে হাত এসে গেছে যে আমরা প্যাটার্ন থেকে কীভাবে জিনিসগুলো নিচ্ছি, নেওয়ার পর এইখানে কিভাবে আমরা প্যাডিং হোক কিংবা অন্য জিনিসগুলো হোক সেগুলো বসাইতে পারতেছি। এখানে যখন প্লাস বাটন ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এগুলো অপশনগুলো কি কি কাজ করে, যেমন আপনি যখন হোম স্পেয়ার এগুলো একটা প্যাডিং সফটওয়্যার, তো এই জিনিসগুলো এখানে পাবেন। যেমন আমার এই যে হোম স্পেয়ার আছে এই যে এখানে, তারপরে নেক্সাস একটা আছে প্যাডিংয়ের সফটওয়্যার, এই যে নেক্সাস। এই সকল বিষয়ে এফএল কিজ বিভিন্ন পিয়ানো বাজাইতে পারবেন। তারপর হচ্ছে ড্রাম প্যাড আছে, ড্রাম এক্স আছে, বেস ড্রাম আছে। তো এইগুলো হয়তো সবাই এক্সপ্লোর করছেন, না হলেও এক্সপ্লোর করবেন যে কোথায় কি আছে। তারপরে এই যে বু বেসটা আছে, বু বেজের কাজ কি এই কাজটা নেক্সটে একটা দেখাবো একটা ক্লাসে। সেই এই বেসটা হচ্ছে আপনি যখন পিসি কিংবা সাউন্ড বক্সে কোনো নাশিদ শুনবেন তখন দেখবেন যে একটা বেজ একটা সাউন্ড যায়। তো এই সাউন্ডগুলো তৈরি করতে হয় হচ্ছে বু বেস দ্বারা। এটা আলাদা কোনো সফটওয়্যার না, এফএল স্টুডিও ডিফল্ট প্লাগইন এটা। এটা আচ্ছা, এটা একটু আমি দেখাই শর্টে এটা কি কাজ হয়। এখানে মূলত বেস ক্রিয়েট করতে পারি আমরা নাশিদের মধ্যে। যদি বাজায় আমি, সবাই শুনতে পাচ্ছেন? অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে বুঝতে পারবেন যদি ইয়ারফোন কানে থাকে তাহলে হচ্ছে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন বেসটা। বেসটা মূলত যদি আমরা ফোনে নাশিদ শুনি তাহলে বেসগুলো বোঝা যায় না ফোনের সাউন্ডে। কিন্তু যদি সাউন্ড বক্সে বাজাই কিংবা ভালো কোনো হেডফোন কিংবা ইয়ারফোনে শুনি তখন এই বেসগুলো আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারি। বেসগুলো আরও ভালো লাগে নাশিদের মধ্যে, কিছু কিছু জায়গায় বেস ইউজ করতে হয়। তো আমরা নেক্সটে দেখাবো ইনশাল্লাহ যে বেস কীভাবে ইউজ করলে সবচেয়ে ভালো মতো বেসগুলো বসানো যায়। কিন্তু ওই বেস বসানোর সময় কিন্তু আপনাকে অবশ্যই ভালো একটা ইয়ারফোন থাকতে হবে কিংবা সাউন্ড বক্সে বাজাইতে হবে। তাহলে আপনি বেসগুলো বুঝতে পারবেন যে আমার কী পরিমাণ বেস এখানে লাগতেছে, কতটুকু বেসটা দিলে এখানে পারফেক্ট হচ্ছে। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই আমরা। তো এইরকমভাবে বিভিন্ন জিনিস আমরা এখান থেকে অ্যাড করতে পারি। আচ্ছা, তো
অনেকের হচ্ছে ওমিনস্পেয়ারে ইনস্টলেশনের প্রবলেম হচ্ছে। তো ওমিনস্পেয়ারটা ইনস্টলেশনে আপনার অনেক সময় দিতে হবে, কারণ এটা কারো কারো পিসিতে এক সমস্যা হয় আর কারো পিসিতে অন্য একটা সমস্যা ধরা পড়ে। তো এরকমভাবে আপনি যে সমস্যাটা ধরা পড়ুক, এখন তো ইন্টারনেটের যুগ, ইউটিউবে এই জিনিসটা সার্চ দিবেন, সার্চ দিয়ে একটু রিসার্চ করতে হবে আপনাকে যে আপনার পিসি অনুযায়ী কী সমস্যাটা হচ্ছে এখানে। তা আমি যখন আমার পিসিতে আমি স্পেয়ার সেট আপ দিচ্ছি, তখন প্রায় আমার এখনও মনে আছে 2 থেকে 3 সপ্তাহের মতো লেগে গেছিলো আমি স্পেয়ার সেট আপ দিতেই। দেখা যাচ্ছে একটা ভিডিও দেখলাম, তো এটা দেখে যখন সলভ করতে গেলাম, তখন দেখা যাচ্ছে আমার আরেকটা সমস্যা ধরা পড়ছে। ওই জিনিসটা দেখে আমি আবার সার্চ দিছি গুগলে কিংবা ইউটিউবে, তখন আরেকটা প্রবলেম সলভিং ক্লাস দেখে তখন আবার প্রবলেমটা সলভ করছি। তো এইভাবে করে আপনাকেও রিসার্চ করতে হবে, আর আমি যতদূর পারি আমি চেষ্টা করব, কারণ দেখা যাচ্ছে আমার এখানে একটা সমস্যা আমি ফেস করছি, আপনি অন্য একটা সমস্যা ফেস করতেছেন, আপনার পিসির র্যাম কমের কারণে কিংবা প্রসেসরের ফ্রিকোয়েন্সি মানে প্রসেসরের যে গিগা হার্টসগুলো আছে এইগুলো কম বেশির কারণে মাঝে মাঝে সমস্যা দেখা দেয়। তো এই জিনিসগুলো আমি যতটুকু পারি হেল্প করব, আর আপনাকেও একটু রিসার্চ করতে হবে যে কীভাবে প্রবলেমগুলো সলভ করতে পারি। আচ্ছা, তো ওমিনস্পেয়ার যেহেতু অনেকেরই নাই, তা আমি ওমিনস্পেয়ার দেখাচ্ছি না। এফএল স্টুডিওর ডিফল্ট একটা সফটওয়্যার সেটা হচ্ছে সাইট্রাস। এই যে আপনারা সবাই এটা পাবেন যারা এফএল স্টুডিও ডাউনলোড ইনস্টল করছেন। এই যে সাইট্রাস, আপনারা একটু এর মধ্যে খুঁজে নেবেন, আমার এর নিচে আছে, আপনাদের হয়তো এই সাইডে থাকতে পারে। আচ্ছা, তো সাইট্রাস আমরা নিলাম। সাইট্রাস এটাও একটা হচ্ছে সফটওয়্যারের মধ্যে বিভিন্ন রকমের সাউন্ড পাবেন আপনারা। এখানে যে প্রিসেটে যাব, এই দেখেন বিশাল একটা কালেকশন এখানে। এখানে আপনি বেস পাবেন, তারপরে হচ্ছে গিটারের মিউজিক, এগুলো তো আমার দরকার নাই, পিয়ানো আছে, তারপরে বিভিন্ন ধরনের লুপ ফাইলগুলো আছে। এখানে আমরা প্যাডিংও পেয়ে যাচ্ছি। তো প্যাডিংয়ের মধ্যে এখানে আমাদের সব প্যাডিং এগুলো একটাও কাজের না, মানে নাশিদে ইউজ করার জন্য একটাও কাজের না। সবগুলোর মধ্যে শুধুমাত্র একটা একটু আমাদের মাঝে মাঝে কাজ দিতে পারে, মানে কাজ চালায় নেওয়ার মতো, সেটা হচ্ছে ওয়ার্ম। এই প্যাড অপশনের মধ্যে যে ওয়ার্ম প্যাড, এটা আমাদের কখনো কখনো কাজে লাগতে পারে, যদিও ওমিনস্পেয়ার অ্যাকচুয়ালি না থাকে। তো ওই সময় আমরা এটাতে হালকা পাতলা কাজ চালিয়ে নিতে পারি। তাহলে কোথায় পেলাম এটা? আমরা এখান থেকে সাইট্রাসে আসলাম, এখানে ক্লিক করে আমরা আবার ডিলিট করে শুরু থেকে আসি। এখান থেকে আমরা সাইট্রাসে আসলাম, আসার পর প্রিসেটে ক্লিক করলাম, এখানে প্যাড অপশনের মধ্যে থেকে ওয়ার্ম প্যাড এটাকে সিলেক্ট করে দিলাম। এখন যদি বাজাই, আচ্ছা আচ্ছা, সাউন্ডটা কি পিসি সাউন্ডটা শুনতে পাচ্ছেন সবাই? একটু স্ক্রিনটা শেয়ার করি আবার। এটা উইন্ডো, আচ্ছা সাউন্ড শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই সাইট্রাসের মধ্যে থেকে ওয়ার্ম প্যাডটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমার এখন এই ওয়ার্ম প্যাডটা কোথায় সিলেক্ট অবস্থা আছে? আমার এই প্যাটার্নে সিলেক্ট অবস্থা আছে, কারণ আমি এই প্যাটার্ন সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি ওয়ার্ম প্যাডটা চালু করছি। আচ্ছা, এখন ওয়ার্ম প্যাডের পিয়ানো রোল বের করার সবগুলো সফটওয়্যার ওমিনস্পেয়ার বলেন বলেন সবগুলো একদম সেম। আচ্ছা, আমি ওমিনস্পেয়ারটা একটু দেখাই দিচ্ছি। ওমিনস্পেয়ারটা যদি এখানে অন করি, ওমিনস্পেয়ারটা একটা বড় একটা সফটওয়্যার, তো বড় একটা কালেকশন, এটা একটু স্টার্ট হতে একটু সময় নেয়। আচ্ছা, এই তো চলে আসছে ওমিনস্পেয়ার 2। এই যে বিশাল একটা কালেকশন, এখানে এক একটা হচ্ছে আপনার অপশন, কিবোর্ড আছে, তারপরে প্যাড স্ট্রিং আছে, আর সবচেয়ে এখান থেকে হচ্ছে আমাদের নাশিদের জন্য কাজ হয় হচ্ছে হিউম্যান ভয়েসে যখন আমরা আসি, তখন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আর মেইন সাউন্ডগুলো হচ্ছে এই যে এখানে প্রচুর বিশাল বড় একটা কালেকশন। এখান প্রায় সবাই ধরতে গেলে যারা আছে নাশিদ কম্পোজিং নিয়ে কাজ করে স্টুডিওতে, তারা সবাই ওমিনস্পেয়ার ইউজ করে। মানে বিশাল একটা আপনি কালেকশন পাচ্ছেন এখান থেকে, আপনার নাশিদের টেস্ট অনুযায়ী প্রত্যেকটা সাউন্ড এখানে পাবেন। তো বেশি ইউজ হয় হচ্ছে এই যে পপ ব্যাকগ্রাউন্ড, তারপরে ফিমেল, এই এই সাউন্ডটা ইউজ হয় অনেক সময়। অনেক রিল্যাক্সিং একটা সাউন্ড দেয়। এইগুলো সাউন্ডগুলো হচ্ছে নাশিদের মধ্যে প্যাডিং হিসেবে আমরা ইউজ করি। তো
তো এই জিনিস অমি স্পেয়ারে যখন আমি একটা সেট করে দিলাম, সেট করার পর অমি স্পেয়ারে যখন পিয়ানো রোল যাব, সেম অপশন এখান থেকে পিয়ানো রোল। আচ্ছা, আমি আজকে অমি স্পেয়ার দেখাচ্ছি না কারণ অনেকেরই ইনস্টল এখনও কমপ্লিট হয়নি। অমি স্পেয়ার ডিলিট করে দিই। আমরা আজকে ওয়ার্ম প্যাডে দেখব কারণ এটা সবারই আছে। তো ওয়ার্ম প্যাড থেকে পিয়ানো রোল, সেম সিস্টেম, পিয়ানো রোলে আমরা আসলাম। আচ্ছা, আচ্ছা, গতদিনের ক্লাসটা দেখে যারা যারা প্র্যাকটিস করছেন তারা অবশ্যই এগিয়ে থাকবেন। আচ্ছা, তো আমরা মেজর স্কেল ড্র করি। মেজর স্কেল তো আমরা ধরে নিলাম আমাদের হচ্ছে সি মেজর স্কেল, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে ধরে নিলাম। এখান থেকে আমরা মেজর স্কেলটা ড্র করব। তো মেজর স্কেলের সূত্র কি ছিল? হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, তারপরে হাফ স্টেপ। তো হাফ স্টেপটা কি? এই লাস্টের হাফ স্টেপ অর্থাৎ 8 নাম্বার যে নোটটা, এই নোটটা কিন্তু আমাদের কি নোট হবে? এই নোটটা আমাদের অক্টেভ নোট হবে। আর আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের কর্ডের সময়, কর্ড যখন আমরা তৈরি করব সেক্ষেত্রে আমাদের ক্রোমাটিক্যালি কিছু কাজ করতে হবে। তো তখন আমাদের অক্টেভ নোটটাকে বাদ দিতে হবে। আমরা অক্টেভ নোট ছাড়াই কর্ডটা তৈরি করব। আচ্ছা, তো আমি কি বলছিলাম যে একটা গ্রুপে যে 7টা নোট পাই আমরা, 7টা নোটের মধ্যে 7টা নোটকেই আলাদা আলাদা 7টা কর্ড তৈরি করা যায়। গত ক্লাসে আর বলছিলাম এটা। তো 7টা কর্ডই কি মেইন কর্ড হবে নাকি 7টা কর্ডই হোম কর্ড হবে, কোনটা? আচ্ছা, আমি হোম কর্ড নিয়ে আলোচনা করছিলাম যে হোম কর্ড কী জিনিস। আমি বলছিলাম যে হোম কর্ড হচ্ছে আপনার নাশিদের যে স্কেলটা মেইনলি, যে আমি একটা নাশিদ গাইলাম সি মেজর, ধরেন আমি একটা নাশিদ গাই সি মেজরের নাশিদ। তো এখন এইখানে সি মেজরে আমরা যে কর্ডটা তৈরি করব সেই কর্ডটা হবে হচ্ছে হোম কর্ড। তাহলে আমি এই স্কেলটা সাজাইছি কোন, মানে কোন নোটে বলেন তো দেখি, কেউ বলতে পারবেন যে আমি এই স্কেলটা কোন নোটের উপর সাজাইছি? সি মেজরে। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। তো আমি এই স্কেলটা সাজাইছি হচ্ছে সি মেজরের উপর। তাহলে আমার এই স্কেলে আমি যেই প্রথম নোটটা কি, সি, এটা হচ্ছে প্রথম নোট। তো এই নোটের উপর আমি যখন কর্ড তৈরি করব তখন আমার এই কর্ডটা হবে হচ্ছে হোম কর্ড। বুঝতে পারছেন যে আমার যেই মানে যে স্কেলে আমার এই নোটটা ড্র করা কিংবা যে স্কেলে আমার নাশিদটা হবে, সেই স্কেলের যে ফার্স্ট নোট, সেই নোটে আমরা যখন একটা কর্ড বানাবো এই নোট দিয়ে, তখন সেই কর্ডটা হবে হচ্ছে আমাদের হোম কর্ড। তাহলে এইখানে যদি আমি কর্ড বানাই, আমি কি বলছি যে 7টা নোটে আলাদা আলাদা কর্ড আমরা তৈরি করতে পারবো। তো যেহেতু 7টা নোটে আমরা আলাদা আলাদা কর্ড তৈরি করব, তো আমাদের এইটা একটা কর্ড বানাবো, আমরা এইটাকে একটা কর্ড দিব, এটাকে একটা কর্ড বানাবো, এইটা দিয়ে একটা কর্ড বানাবো, এভাবে করে ক্রোমাটিক্যালি সবগুলো আলাদা আলাদা কর্ড হবে। তো এইগুলো সবগুলোর মধ্যে সি এর যে কর্ডটা হবে এটা হচ্ছে আমাদের হোম কর্ড হবে। আর বাকি যে কর্ডগুলো হবে এইগুলোকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ কর্ড। তো আমরা যেই মেইন আমাদের যে নোটটা, সেই নোট দিয়ে আমরা হচ্ছে যে কর্ডটা বানাবো, এই কর্ডটা হবে হচ্ছে আমাদের হোম কর্ড। আর এর সাথে যেই কর্ডগুলো আমরা সাজাইছি এই কর্ডগুলো হবে হচ্ছে রিলেটিভ কর্ড। আচ্ছা, এখন রিলেটিভ কর্ড কখন আমরা কেন দরকার আমাদের, কিংবা হোম কর্ড কেন দরকার, এটা এখন একটু বলি তাহলে ক্লিয়ার হবেন সবাই। আচ্ছা, আমি কি বলছিলাম, এক্সাম্পল হিসেবে আমরা ধরলাম যে আমাদের নাশিদটা হচ্ছে সি মেজরের উপর। তো সি মেজরের উপর হওয়ার পর আমরা সি মেজরের স্কেলের যে রুলস অনুযায়ী আমরা সি মেজর স্কেলটা ড্র করে ফেললাম। তারপর আমাদের কাজ হবে এই প্রত্যেকটা নোটের উপর কর্ড তৈরি করা। কর্ড যখন আমরা তৈরি করে ফেললাম, আমরা আমাদের প্যাডিংয়ের প্রায় 1/2% কাজ আমার শেষ হয়ে গেল। এখন প্রত্যেকটা কর্ড কিন্তু আলাদা আলাদা প্যাডিং হিসেবে ইউজ হবে। আমি কি বলছিলাম, নিচ থেকে আমাদের লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি এভাবে করে আসে। তো আমি যখন কর্ড বানাবো তখন একটু ক্লিয়ার হবেন আপনারা যে হাই ফ্রিকোয়েন্সি কোথায় কিংবা একটু হাই সাউন্ড কোথায় দিচ্ছে, কোথায় লো সাউন্ড দিচ্ছে, তখন বুঝতে পারবেন। আচ্ছা, তো হোম কর্ড আর এইগুলো হচ্ছে রিলেটিভ কর্ড। তো আমাদের নাশিদের ফুল নাশিদটা বিবেচনা করে যখন অটোকি আমাদের বলে দিবে যে এই নাশিদটা আমার সি মেজরের উপর, তখন সি মেজর তো শুধুমাত্র এটা কিন্তু সি মেজর, আবার এটা যদি আসি এটা কিন্তু ডি মেজর, এটা আবার ই মেজর। তো সি মেজর আমি কি শুধুমাত্র এই কর্ডই পুরো নাশিদে দিব নাকি সবগুলো ইউজ করব? অবশ্যই একটা কর্ড আমাদের ফুল নাশিদে দেওয়া যাবে না, কারণ একটা কর্ড যদি আপনি এক ঘেমি একটা সাউন্ড ফুল নাশিদে বাজবে, ওইটা ভালো লাগবে না। তো আমাদের কি করতে হবে যে নাশিদের যে একটা লাইন আছে
কিছু লাইন হচ্ছে একদম সফট লাইন, কিছু লাইন হচ্ছে হায়ার লাইন কিংবা বাংলাতে যেটা বলে অন্তরা লাইন। সেই লাইনগুলোতে আমাদের হাই সাউন্ডগুলো ইউজ করতে হবে। তো আমরা হাই সাউন্ড কোথায় পাবো, হাই প্যাডিং কোথায় পাবো? ঠিক এইগুলোর মধ্যে থেকে। তো আমরা যে এইখানে 7টা কর্ড তৈরি করে রাখতেছি, এই 7টা কর্ডের মধ্যে থেকে আমরা হাই কর্ডটা ওই সমস্ত লাইনে বসাই দিব, আর লো কর্ডগুলো সফট যে লাইনগুলো আছে ওই লাইনে বসাই দিব। তো এই বিষয়ে মোটামুটি সবাই ক্লিয়ার যে আমরা হোম কর্ডের কী কাজ আর রিলেটিভ কর্ডের কী কাজ। তো হোম কর্ড আর রিলেটিভ কর্ড এই দুই ধরনের কর্ড নিয়েই মেইনলি হচ্ছে আমাদের 7টা কর্ড তৈরি করলাম। এই 7টা কর্ড নিয়েই আমাদের যে স্কেলের গানটা হবে, যে স্কেলের নাশিদটা হবে, ওই নাশিদের প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা কর্ড আমরা বসাবো ওই লাইন অনুযায়ী। অর্থাৎ লাইনটা যদি আমাদের সফট হয় তাহলে সফট প্যাডিংটা এখান থেকে নিয়ে বসাবো, যদি কড়া একটা লাইন হয়, অন্তরা লাইন হয়, সেই লাইনগুলোতে আমরা ওই রকমের একটা সাউন্ড প্যাডিং শুনে শুনে বসাইতে হবে। তো মেইনলি আমাদের কাজ হবে হচ্ছে এই 7টা কর্ড তৈরি করা। আচ্ছা, এই ব্যাপারে আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা কর্ড তৈরি করব। কর্ড, তো আমরা এক্সাম্পল হিসেবে কি নিলাম, যে এক্সাম্পল হিসেবে আমরা নিলাম হচ্ছে আমাদের গানটা সি মেজর। তো আমাদের কি করতে হবে, মেজরের উপর কর্ড তৈরি করতে হবে। তো মেজরের কর্ডের সূত্র গত ক্লাসে হয়তো, হ্যাঁ গত ক্লাসে বলছিলাম যে মেজর কর্ডের সূত্র হচ্ছে 1 5 8, আর মাইনর কর্ডের সূত্র হচ্ছে 1 4 8। আচ্ছা, এই কর্ডগুলো বানানো হচ্ছে শুধুমাত্র হোম কর্ডের ক্ষেত্রে। এটা কি বলছিলাম আমি, যে হোম কর্ডের সূত্র বলছিলাম, এটা হচ্ছে মেজরের ক্ষেত্রে 1 5 8 আর মাইনাসের ক্ষেত্রে হচ্ছে 1 4 8। সেই 1 5 1 4 কীভাবে আমরা ধরবো, এটাকে ধরবো 1 2 3 4 5 6 7 8। এটা আমাদের কি হলো, এটা আমাদের হোম কর্ড হলো। এই সূত্রটা হচ্ছে হোম কর্ডের সূত্র। সুন্দর একটা সাউন্ড দিচ্ছে হারমোনিক। তো কর্ড মানে হচ্ছে কয়েকটা নোটের সমষ্টিকে বলা হয় একটা কর্ড। আচ্ছা, তো আমরা হোম কর্ড সূত্র দিয়ে বানাইলাম। এই বানাবো এটা কখন, আমরা যদি একটা কর্ড আমরা বানাইতে চাই। তো যেহেতু আমাদের ফুল নাশিদ নিয়ে আমরা কাজ করব, সেক্ষেত্রে আমার এক নাশিদে বিভিন্ন ধরনের কর্ড প্রয়োজন হতে পারে। এই কারণে আমরা 7টা নোট নিয়ে হচ্ছে কর্ড বানানো শুরু করব। তো 7টা নোট নিয়ে কর্ড বানানো সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমরা এখানে একটা ক্রোম্যাটিক্যালিভাবে চলবো, সেটা হচ্ছে 1 3 5, এই রুলস অনুযায়ী চলবো। 1 3 5 1 3 5 এই রুলস অনুযায়ী। আচ্ছা, তো প্রথমে আমরা এই নোটটার কর্ড বানাবো। এই নোটটার কর্ড কী হবে, আমি কি বললাম 1 3 5। তাহলে 1 ধরবো আমরা, এটাকে ক্রোম্যাটিক্যালি চলবো আমরা। 1 এটাকে যদি ধরি, এই যে নোট, এই নোটগুলোকে আমরা ধারাবাহিকভাবে ধরবো কর্ডের ক্ষেত্রে। কর্ডের যে নাম্বারিংটা দিলাম আমি, কি নাম্বারিং, 1 3 5। আচ্ছা, তো এই নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা এই নোটগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল ধরবো। তাহলে এটাকে যদি আমি 1 ধরি, তাহলে এখানে 3 কোনটা, 1 2 3, এই 3টাকে এখানে আনবো। আচ্ছা, এই 3টাকে ধরেই কিন্তু এখানে আনা যাবে না, এই 3টা 3 জায়গায় থাকবে, কারণ এইখানে যে নোটটা আছে এই নোটের উপর আমরা এই নোটের কর্ড বানাবো। তো সেক্ষেত্রে আমার এটাকে কপি করে এখানে আনতে হবে। কপি করার শর্ট ট্রিক্সটা কি, সেটা হচ্ছে কিবোর্ডে শিফট চাপবো আমরা, শিফট চেপে ধরে ক্লিক করে এই সাইডে নিয়ে আসবো, এটা কপি হয়ে গেল। এফএল স্টুডিওতে প্রত্যেকটা জিনিস কপি করার শর্ট ট্রিক্স হচ্ছে শিফট ধরে আমরা ক্লিক করে ওই জিনিসটা যেখানে নিব ওই জিনিসটা অটোমেটিক কপি হয়ে যাবে। আচ্ছা, এটা যদি আমরা কপি করি, শিফট ধরলাম, চেপে এখানে আনলাম, কপি হয়ে গেল। তাহলে আমরা কোন নাম্বারটা নিলাম, 3 নাম্বারটা, 1 2 3 নাম্বার নিলাম। এরপর কোনটা নিব, এরপর হচ্ছে 5। তো সূত্রটা কি বলছিলাম, 1 3 5, এই অনুযায়ী আমরা কর্ড সাজাবো। তাহলে 1 2 3, 3টা গেল, এবার কি 4 5, 5টা নিব আমরা। ওই সেম ওয়েতে শিফট ধরে ক্লিক করে আমি কপি করে নিলাম। তাহলে এটা আমাদের কর্ড তৈরি হয়ে গেল। আচ্ছা, তো এটা আমাদের কি কর্ড হলো বলেন তো, এটা আমাদের হোম কর্ড হলো। তো আমি কি বলছিলাম, আমাদের হোম কর্ডের সূত্রটা কি, 1 5 8। দেখেন আমি যে এই ক্রোম্যাটিক্যালি কর্ডটা বানালাম, এখন যদি গুনি তাও দেখবেন 1 5 8 এখানে হয়ে গেছে। দেখেন 1 2 3 4 5 6 7 8, এই যে 8, এটা 5, 1 5 8, এই যে আমার এই সূত্রটা প্রয়োগ হয়ে গেছে। এই সূত্রটা শুধুমাত্র হোম কর্ডের ক্ষেত্রে। এইগুলো কর্ডে আপনি কিন্তু ওই নিয়মটা পাবেন না যে 1 5 8। সেই জন্য আমরা এটাকে ওই 1 3 5 এই রুলস অনুযায়ী কর্ডগুলো বানাবো প্রত্যেকটা নোটের। আচ্ছা, আমাদের হোম কর্ড হয়ে গেল। এখন
এই নোটটা সাজাবো আমরা কর্ড। এই নোটটা কীভাবে সাজাবো, ওই একই সেম প্রসেসে 1 2 3 3 নাম্বারটা নিব, তারপরে 3 4 5 5 নাম্বারটা নিব। এই যে এই কর্ড হয়ে গেল আমাদের। সেমভাবে আবার এই নোটটা আমরা কর্ড বানাবো 1 2 3 4 5, এটা হয়ে গেল। তারপরে আবার এটা 1 2 3 4। এখন এখানে তো নাই, এখানে কোথায় যাবে আবার, এই যে ধারাটা আছে ক্রোম্যাটিক্যাল যে ধারাটা, এই ধারাটা এইভাবে করে প্রসেস হতে থাকবে, মানে চেইন রিয়াকশনের মতো হবে, যে এখান থেকে শেষ হয়ে এখান থেকে আবার শুরু হবে। তাহলে কী নিলাম আমরা, এখান থেকে 1 2 3 নিলাম, এখানে 4 আছে কিন্তু এখানে 5 নাই, তো 5 আমরা কোথায় যাব, আবার শুরুতে চলে যাব। তাহলে 5টা কোথায় আমরা কি দেখলাম, এখানে ছিল 1 2 3 নিছি 4 5, তাহলে এরপরের নোটটা কি, এরপরের নোট আবার আমাদের এই নিচে, তাহলে এরপরের নোটটা নিচে, তাহলে এটা কি, এটা আমাদের 5 হচ্ছে। তাহলে এই সেম প্রসেসে 5টা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, তো আমাদের কি হলো, এটা C4-এ আছে কিন্তু এটা আমাদের। আচ্ছা, তো এর পরের নোট যদি থাকতো তাহলে কিন্তু উপরে যাইতো। তো আমি আপাতত এই নোটটাকে উপরে নিচ্ছি বোঝার সুবিধার্থে যে কোন প্রসেসে নোটগুলো যাচ্ছে, কিন্তু আপনার এইভাবে প্রথমে সাজাইতে হবে। তো এটাকে বলা হচ্ছে অক্টেভ ট্রান্সপোর্ট। এটা কিভাবে করব আমরা, এটা হচ্ছে, এটা সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করার প্রসেসটা আগে একদিন ক্লাসে বলে দিয়েছিলাম, কন্ট্রোল ধরে এভাবে করে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে ক্লিক করে এভাবে করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট কন্ট্রোল চেপে উপরের অ্যারো কিটা চাপ দিব, এই যে আমার অক্টেভ ট্রান্সপোর্ট হয়ে গেল। আচ্ছা, আবার দেখাই, আবার এখান থেকে আসি, এটাতে আমরা কি ধরলাম 1 2 3 3 নাম্বারটা নিছি, এখন আমরা নেব 5 নাম্বারটা। সূত্রটা কী ছিল 1 3 5, 3 নাম্বারটা নিলাম, এখন 4, এরপরের নোট এখানে নাই, তাহলে আমাদের শুরুতে যাইতে হবে, এরপরের নোটটা হচ্ছে এইখানে, এটাকে আমরা ধরে নিচে আনে দিলাম এখন। আচ্ছা, এই অবস্থায় থাকবে, কিন্তু বোঝার সুবিধার্থে আমি অক্টেভ ট্রান্সপোর্ট করে দিচ্ছি, কন্ট্রোল চেপে উপরের আরও কিটা চাপলাম, উপরে চলে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আমার এই নোটের কাজ শেষ, আবার এই নোট সেম প্রসেসে 1 2 3 3 নাম্বারটা নিলাম, তারপরে 4 5, এই যে 5 নাম্বারটা, তো এই 5 নাম্বারটাকে আমি অক্টেভ ট্রান্সপোর্ট করে দিচ্ছি উপরে। তারপরে আবার এই নোটের একই অবস্থা 1 2 3 3 নাম্বারটা, এটাকে আমরা 3 নিলাম, 4 5 5। তো এই নিচে আমরা দুটো নিছি, এই নিচে দুটাকে আমরা উপরে অক্টেভ ট্রান্সপোর্ট করে দিলাম। তারপরে আমরা এই নোটের কাজ, তাহলে 1 2 3 3, তাহলে 4 5, এই যে 5। তাহলে আমরা যে নিচ থেকে দুটা নিলাম, এই দুটাকেও, আচ্ছা মেসেজ দিচ্ছে অনেকে, আচ্ছা, তো আমরা কি নিলাম, এখান থেকে নিচ থেকে দুটো নিলাম, এই দুটাকে আমরা অক্টেভ ট্রান্সপোর্ট করে দেব। তাহলে আমাদের এই যে 7টা নোটের 7টা কর্ড কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, আমরা তৈরি করে ফেললাম। এখন যদি আমরা শুনি তাহলে দেখেন সাউন্ডটা বেশি আছে পিসিতে। পারফেক্টলি আমার 7টা নোটে 7টা কর্ড কিন্তু আমরা বানায় ফেললাম। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার মোটামুটি? হ্যালো, সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? ভাইয়া আচ্ছা, তাহলে আমার কি করলাম, 7টা নোটে 7টা কর্ড আমরা কিন্তু বানায় ফেললাম। আচ্ছা, দেখতে এত সহজ মনে হচ্ছে, কারণ আমরা নিচ থেকে যে কর্ডগুলো ছিল ওই কর্ডগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে একটা সিরিয়াল মেনটেন করে প্রথমে সাজালাম সবার বোঝার সুবিধার্থে। কর্ড কিন্তু আসলে এরকম থাকবে না। আচ্ছা, তো এখন আমরা বাজায় কি দেখলাম, যে একটা সিরিয়াল ওয়াইজ আমরা সি মেজরের প্রত্যেকটা 7টা নোটের 7টা কর্ড বানায় ফেললাম। আচ্ছা, এখন আসেন, এখন কাজ হচ্ছে আমাদের যে আমরা কর্ডগুলো তৈরি করলাম, এই কর্ডগুলোকে একটা শেপ দেওয়া। শেপ কিভাবে দিব আমরা? আচ্ছা,
তো আমাদের নাসিদটা যে স্কেলের হবে, গানটা যে স্কেলের হবে, অবশ্যই প্যাডিং যখন আমরা তৈরি করে নিব ওইভাবে করে, তো তৈরি করার সময় চেষ্টা করতে হবে যে ওই স্কেলের আশেপাশেই যেন আমাদের কর্ডগুলো থাকে। যেমন দেখেন, আমাদের এটা এক্সাম্পল আমরা নিছিলাম সি মেজরকে। তো আমরা যদি সি মেজরে এটাকে দেখি আর এই ফুল কর্ড সেকশনটা থেকে দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের এটা ছিল সি মেজর। কি বলছিলাম, এগুলো হচ্ছে এক একটা গ্রুপ উপরে যাবে, এক একটা হায়ার নোটে যাবে। C4 এটা একটা ফ্রিকোয়েন্সি, C5 এটা একটা হায়ার নোট। এই C4-এর হায়ার নোট হচ্ছে C5, আবার C5-এর হায়ার নোট হচ্ছে C6। তো আমরা যেহেতু সি মেজর C4 এটাকে প্রিফার করে এটাকে কাজ শুরু করছি, তাহলে আমাদের এই ক্ষেত্রে চেষ্টা করতে হবে কি, যে আমার যেন C4-এ যে অক্টেভ নোট অর্থাৎ হায়ার ফ্রিকোয়েন্সি যেটা C4-এর হায়ার যে নোটটা, ওই নোটটা যেন ক্রস না করে প্যাডিংটা। আবার বলি, আমার নাসিদটা বা আমার গানটা যে স্কেলের হবে, প্যাডিং তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে আমরা যেন ওই স্কেলটার হায়ার ফ্রিকোয়েন্সিতে আমার নোটটা না চলে যায়, আমার কর্ডগুলো না চলে যায়। আচ্ছা, তো এখন যদি আমরা এটাকে লক্ষ্য করি, তাহলে দেখব এই যে C5 না, আমরা কিন্তু প্রত্যেকটা নোটেই নামগুলো থাকে। আপনারা যারা প্র্যাকটিস করছেন লক্ষ্য করছেন কিনা জানি না, যে প্রত্যেকটা ইয়েতে এখানে কিন্তু নাম থাকে। তা আমরা যদি দেখি, এইখান থেকে আমাদের শুরু হয়েছে ক্রস হওয়া। আমাদের এটা কিন্তু C4 ছিল, তাই C4-এর হায়ার নোটটা কি C5। তা আমরা দেখতেছি যে এই নোট থেকে প্রত্যেকটা নোট উপর গেছে, তাহলে হচ্ছে এই নোট থেকে এই নোট, এই নোট, এই নোট, এই নোট, এই তিনটা নোট আমার C4-এর হায়ার নোটটা ক্রস করতেছে। তাহলে কি বললাম আমি, যে আমার নাসিদটা বা গানটা যে স্কেলের হবে, প্যাডিং সবগুলোকে আমার লক্ষ্য করতে হবে যেন ওই স্কেলের আশেপাশে আমার প্যাডিংগুলো থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যেমন এই C5-এ চলে গেছে এটাকে, তো এটাকে ধরে আমরা অক্টেভ ট্রান্সফার করে দেবো নিচে। সেটা কীভাবে, সেই সেম প্রসেসে কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো কি চাপলাম, চলে আসলো নিচে। তারপরে আবার আমরা D5-এ চলে গেছি, কিন্তু আমরা থাকার দরকার ছিল কি 4-এর মধ্যে, এটা ছিল C4। তো আমাদের সবগুলো 4-এর মধ্যে রাখতে হবে, মানে 5 মানে এটার হায়ার নোটে চলে যাবে। তো হায়ার নোটে আমরা চাবো না, কারণ আমরা কি বললাম, যে স্কেলের হবে সেই স্কেলের আশেপাশেই নোটগুলো রাখতে হবে, কর্ডগুলো রাখতে হবে। আচ্ছা, তো D5 যেহেতু উপরে চলে গেছে, আমরা এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডাউন অ্যারো চাপে অক্টেভ ট্রান্সপোর্ট করে দিলাম। তারপরে আবার এটাকে সিলেক্ট করলাম, আবার দুটো একসাথে সিলেক্ট করতে হবে, কারণ আমরা তো জানতেছি যে আমার এই নোটটা চলে গেছে কোথায়, C5-এ। আচ্ছা, C5 যদি লক্ষ্য করি, এখানে আমার এটাও কিন্তু C5-এ চলে গেছে, দেখেন। তাহলে আমরা এইটাকে নিব, এইটাকেও নিব, দুটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে অক্টেভ ট্রান্সপোর্ট করে দিলাম। আচ্ছা, তো এইখানে যদি তাকাই, এখানেও সেম, F5-এ চলে গেছে, D5-এ চলে গেছে। এই দুটাকে আমরা কন্ট্রোল চেপে অক্টেভ ট্রান্সপোর্ট করে দিলাম। এই যে এখন একটা শেপের মধ্যে চলে আসছে, অর্থাৎ আমাদের যেই মেজর ছিল, যে গানটা যে স্কেলটা ছিল, ওই স্কেলের মধ্যে আমরা সবগুলো কর্ড আনতে সক্ষম হয়েছি। এখন আমাদের মোটামুটি কর্ডের কাজ শেষ এখানে, মানে কর্ড আমাদের তৈরি হয়ে গেল। এখন শুনি, পারফেক্ট। আচ্ছা, তো আমরা কি করে ফেললাম, সি মেজরের কর্ডগুলো সব তৈরি করে ফেললাম। তো নাসিদের ক্ষেত্রে যখন আপনার নাসিদের সমস্ত ভোকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেল, তো গত ক্লাসগুলোতে যেভাবে দেখাইছি, আশা করি ভোকাল সম্বন্ধে কারো কোনো সমস্যা থাকার কথা না, যে ভোকাল নিয়ে কাজ করা, ভোকালের রিভার্ব, ডিলে এগুলো ইউজ করা, ডিলে কিভাবে অটোমেশন করে সুন্দর করবেন, এই জিনিসগুলো আপনার ক্রিয়েটিভিটির উপর প্রসেসগুলো মোটামুটি সবই দেখাই দিছি। তো এই কাজগুলো যখন একদম ফুলফিল কমপ্লিট করে ফেলবেন, আপনারা ভোকালের রিভার্ব দিবেন, ডিলে দিবেন, তারপরে কাজটা আসবেন হচ্ছে, তারপরে স্টেপটা হচ্ছে প্যাডিং তৈরি করা। তো প্যাডিং তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে গানটা যে স্কেলের, সেই স্কেলকে ধরে আমরা 7টা নোট করলাম। মেজর হলে মেজরের সূত্র অনুযায়ী 7টা নোট করলাম, মাইনর হলে মাইনরের সূত্র অনুযায়ী। তারপরে 1 3 5 এই যে ক্রোম্যাটিক্যালি এই সূত্রগুলো প্রয়োগ করে এইখানে যে 7টা নোট থেকে 7টা কর্ড তৈরি করলাম। 7টা কর্ড তৈরি করার পরে হচ্ছে কি লক্ষ্য করলাম আমরা, যে আমাদের যে স্কেলের গানটা ছিল, ওই স্কেলের অক্টেভ নোট যেটা, অর্থাৎ C4 ছিল আমাদের, C4-এর অক্টেভ নোট হচ্ছে C5।
তো আমাদের লক্ষ্য করতে হবে যে C5 যেন ক্রস না করে কিংবা C5-এ যেন আমাদের কর্ডগুলো না আসে। আসলে অতটাও বেশি ব্যতিক্রম শোনা যাবে না, কিন্তু তারপরে লক্ষ্য রাখতে হবে যেন একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমরা পাই। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে অক্টেভ নোটে যেন না যায়। সেই কারণে কিন্তু আমরা দেখেন এখানে কিন্তু 8টা ছিল আমাদের সূত্র অনুযায়ী, তো 8 নাম্বার নোটটা ছিল অক্টেভ নোট, আমরা ওই কারণে অক্টেভ নোটটাকে বাদ দিছি যাতে করে অক্টেভে না চলে যায়। তো আমরা মূলত এই 7টা কর্ড যখন তৈরি করে ফেললাম এইভাবে করে, এবং যখন দেখলাম যে কিছু কিছু নোট আমার অক্টেভ নোট পার হয়ে গেছে কিংবা অক্টেভ নোটে চলে আসছে, তখন ওইগুলো ধরে অক্টেভ ট্রান্সপোর্ট করে দিলাম। সেটা কীভাবে করব, কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো চেপে অক্টেভ ট্রান্সপোর্ট করে দিলাম, অর্থাৎ ওই সেম নোটটাকে আমরা নিচে নিয়ে আসলাম এক ক্লিকে, অর্থাৎ কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো চেপে। আচ্ছা, এইভাবে করে যখন কর্ডটাকে আমরা ডিজাইন করে ফেললাম, তারপরে আমাদের এই কর্ডগুলোকে ধরে ধরে ওই লাইন বাই লাইন বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটার একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে ধরেন আমরা এই ওয়ার্ম প্যাড এটা হচ্ছে আমরা আমাদের নাশিদের ব্যাকগ্রাউন্ডে দিব। তাহলে আমরা কি করব, এখানে তো সবগুলো ড্র আছে, এখন যদি আমি সবগুলো কেটে আবার লাইন বাই লাইন ড্র করতে চাই নাশিদের লাইন অনুযায়ী, কারণ আমার যদি ধরেন এখানে আমার ভোকালটা আছে, তো এখান থেকে আমি এটাকে নিচে নামিয়ে দিই। ধরেন এখানে আমার একটা ভোকাল আছে, তো ভোকালের প্রথমটাকে চাচ্ছি আমরা সফট একটা, এই জন্যে হোম কর্ডটা আমরা দিব। তো এটা কী ছিল আমাদের, এটা কিন্তু ছিল আমাদের হোম কর্ড। তো লাইন যদি একটা সফট লাইন আমার ধরেন প্রথম সফট লাইনটা আমার আছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমার কিন্তু এই হোম কর্ডটা এখান থেকে এই পর্যন্ত আনতে হবে। তো এই নোটগুলো টেনে আনার তো সবাই অবশ্য পারেন, যে এইভাবে করে ধরে যে এখানে একটা অ্যারো কি থাকে এখান থেকে টেনে বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। আচ্ছা, তো এইভাবে করে টেনে যখন আনতে যাবেন তখন এইগুলো আবার বিক্ষিপ্ত অবস্থা হয়ে যাবে। তাহলে আপনি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে বারবার ডিজাইন করে বারবার ড্র করে করে কর্ড তৈরি করে করে এভাবে কাজ করবেন? অবশ্যই না। এরও একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে স্যাম্পলার নামে একটা টুলস নিব। এখানে ওয়ার্ম প্যাড হোক কিংবা ওয়েন্স প্যাড হোক, যে ইয়াটি হোক, তারপরে আমরা এখান থেকে স্যাম্পলার নিব। এখানে কি, এই যে স্যাম্পলার নিলাম। আমরা যে কর্ড একটা তৈরি করলাম আমার নাশিদের জন্য, আমরা কিন্তু ধরেন সি মেজর নাশিদের জন্য এই কর্ডগুলো তৈরি করলাম, অর্থাৎ আমার এই নাশিদের মধ্যে এইগুলো কর্ডের মধ্যে থেকেই যে কোনো কর্ড ইউজ হবে বারবার, কিন্তু এর বাইরে যাবে না, এর মধ্যে থেকে কর্ডগুলো প্যাডিংগুলো ইউজ হবে। সেক্ষেত্রে আমরা প্রথমে সূত্র প্রয়োগ করে আমরা কর্ডগুলো তৈরি করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে সবগুলো কর্ডকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইখানে যেই কয়টা সফটওয়্যার হোক কিংবা অন্য কোনো প্যাডিং জিনিস হোক আপনি যে সেট করলেন, এই জিনিসগুলোর আবার এক্সেস আপনি পিয়ানো রোলে এখান থেকে নিতে পারবেন। এই যে এখান থেকে, এখানে দেখেন এখানে ওয়ার্ম, এখানে লেখা ওয়ার্ম, এখানে আমি ক্লিক করলাম তখন দেখেন এখানে প্রত্যেকটা অপশন আমাকে দিছে। এখানে যে কয়টা অপশন 1 আছে, প্রত্যেকটা অপশনের পিয়ানো রোলে আমি এখান থেকেই মানে সুইফট করতে পারবো। তো এখান থেকে যদি আমি স্যাম্পলারে যাই, এই যে আমার স্যাম্পলার পিয়ানো রোল বেরো গেলো একদম ক্লিন। এই যে দাগগুলো দেখতেছেন, এই দাগগুলো হচ্ছে আমার ওয়ার্ম প্যাডের পিয়ানো। এই ড্রটা এখানেই দেখাচ্ছে ছায়া হিসেবে, যেন এখানে ড্র করতে আমার সুবিধা হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে যখন ওয়ার্মে প্যাডগুলো তৈরি করলাম কিংবা মিস প্যাডে, তখন আমাদের কাজ হবে তৈরি করার পর এই সমস্ত প্যাডগুলোকে কন্ট্রোল প্লাস এ দিয়ে কপি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করব। কপি করার পরে স্যাম্পলারে এসে এই জিনিসটাকে কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে দিব। আচ্ছা, স্যাম্পলারের সুবিধাটা কি? স্যাম্পলারের সুবিধা হচ্ছে আপনি কিন্তু এখানে কোনো কিছু বাজাইতে পারবেন না, এটা একদম ফ্রেশ, এখানে আপনার কিচ্ছু বাজবে না। এইটা জাস্ট আপনার নোটগুলোকে, আপনার নোট যে কি নেমগুলো আছে এই অনুযায়ী সাজায় রাখার জন্য স্যাম্পলারটা ইউজ করি আমরা। যে ওয়ার্ম প্যাডে আমরা কি করলাম, আমরা টোন শুনে শুনে প্রত্যেকটা নোট শুনে শুনে আমরা কর্ডগুলো তৈরি করলাম। তারপরে এখন আমরা প্রত্যেকটা কর্ডকে ডিলিট করে দিলাম। এই কর্ডের প্রত্যেকটা নোট অনুযায়ী কিন্তু স্যাম্পলারে আমরা পেস্ট করে রেখে দিছি। অর্থাৎ আমার যে কর্ডগুলো আমি তৈরি করলাম, এই কর্ডটা স্যাম্পলারে আমার একটা ধরেন একটা বাক্সের মতো, এই বাক্সের মধ্যে আমি এই কর্ডগুলো রেখে দিছি। কর্ডের প্রত্যেকটা আমরা শুনতে পারবো কোথায়, যখন এখান থেকে একটা কর্ড কপি পেস্ট করব এখানে। কারণ আমাদের ওয়ার্ম প্যাডে হচ্ছে আমরা সাউন্ড শুনবো, কিন্তু স্যাম্পলারে কিন্তু কোনো রকম সাউন্ড শুনতে পারবো না। আচ্ছা, তো এখন আপনারা যেই ড্রয়িংটা দেখতেছেন এখানে বা যেই পিয়ানো সিস্টেমটা দেখতেছেন, এটা কিন্তু কোনো সাউন্ড করবে না। যদি আমি বাজাই,
কোনো সাউন্ড করতেছে না। কেন করতেছে না? কারণ আমি এই জিনিসটাকে স্যাম্পলারে রেখে দিছি। আচ্ছা, এখন ধরেন আমার ভোকালটা প্রথমে হোম কর্ড, তো হোম কর্ডে আমি দিব সফট একটা সাউন্ড। সেক্ষেত্রে আমরা কী করব, আমার এখানে হোম কর্ডটা কোনটা, এই যে এটা। তো স্যাম্পলারে আসি আমরা, এখান থেকে হোম কর্ডটাকে সিলেক্ট করব, Ctrl+C দিয়ে কপি করলাম, তারপরে এখান থেকে ওয়ার্মে চলে গেলাম, যাওয়ার পর এখানে হোম কর্ডটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমার যত দূর প্রয়োজন আমি তত দূর এখান থেকে টেনে টেনে বসাতে পারবো। ধরেন এখান থেকে আমি এই পর্যন্ত নিলাম, এই লাইন পর্যন্ত এখানে একটা আমার সফট লাইন, তারপর একটা লাইন, সেই লাইনটা হচ্ছে আমার অন্তরা বা হায়ার লাইন, মানে জোরে একটা কড়া লাইন। সেই লাইনটার জন্য আমরা কী করবো, আবার স্যাম্পলারে আসলাম। আচ্ছা, আসার পর এখান থেকে আমার হায়ার নোট দেখেন কোনটা, আমি বুঝতে পারছি যে আমার এটা হায়ার নোট। অবশ্যই কর্ডগুলো তৈরি করার পর ওয়ার্ম প্যাডে শুনবেন, ওই কর্ডগুলো 7টা কর্ডই বারবার শুনবেন, যাতে আপনার আইডিয়া হয়ে যায় যে এই কর্ডটা এরকম সাউন্ড, এই কর্ডটা এরকম সাউন্ড, এই কর্ডটা এরকম সাউন্ড। এভাবে করে প্রত্যেকটা কর্ড কী ধরনের সাউন্ড ক্রিয়েট করতেছে এই জিনিসটার জন্য আপনার মাথায় আইডিয়া চলে আসে। তখন হবে কি, আপনি লাইনগুলো শুনে শুনে একদম কর্ডগুলো আপনার মাথায় চলে আসবে, না এই লাইনে আমার এই কর্ডটা ভালো হবে। তো কি বললাম, যে ধরলাম আমি ওর পরে একটা আমার হায়ার লাইন আছে, মানে একটা কড়া একটা লাইন আছে, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এই কর্ডটা দিব এখানে। তো সেই সেম প্রসেসে এই কর্ডটাকে আমি কপি করে নিলাম, Ctrl+C দিয়ে আসলাম ওয়ার্ম প্যাডে, আসার পর এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, এই যে চলে আসছে। তো পেস্ট করার পর দেখেন লাল দাগ হয়েছে, অবশ্যই এর মানে হচ্ছে এটা সিলেক্ট অবস্থায় আছে। তো এখান থেকে ধরে আমি এটাকে আনবো, আনার পর এখান থেকে শুরু হবে আমার নোট, তারপরে এই লাইনটা যত দূর হবে ঠিক সেই লাইন পর্যন্ত এটাকে আমরা টেনে দেব। তাহলে কি হলো, সুবিধাটা কি, আমাদের বারবার এখানে ড্রয়িং করতে হলো না, আমরা এটা একটা বক্সের মধ্যে রেখে দিলাম প্রত্যেকটা কর্ড, আর যখন বারবার শুনে এখানে রাখলাম তখন আমার আইডিয়া হয়ে গেল যে আমার এই কর্ডটা এই সাউন্ড দেয়, এই কর্ডটা এই সাউন্ড দেয়, এই কর্ডটা আমার এই লাইনের জন্য পারফেক্ট হবে, তখন আমার এমনিতে আইডিয়া হয়ে যাবে। তখন জাস্ট দেখে দেখে এখান থেকে কপি করব, কপি করে ওয়ার্ম প্যাডে আসে পেস্ট করব, পেস্ট করার পর এখান থেকে সেই লাইন অনুযায়ী বসাই দেবো, সেই লাইনটা যত দূর যায়। তো এইভাবেই মূলত কর্ড তৈরি করতে হয়। কর্ড তৈরি করার পর তারপরে কর্ডগুলো এইভাবে করে কপি পেস্ট করে লাইন, যেই লাইনের যেই কর্ড চাহিদা সেই চাহিদা মোতাবেক সেই কর্ডগুলো সেই লাইনে বসাইতে হয়। আচ্ছা, তো এইটাই ছিল মূলত কর্ডের একদম শেষ ক্লাস, যেটা আমি আশা করি যে এই ক্লাসটা করার পর সবাই যারা একটু প্র্যাকটিস করবেন, ভালো মতো কাজ করবেন, তারা সবাই কর্ড বানাইতে পারবেন, এটা আমার বিশ্বাস। কারণ যতদূর আমার পক্ষে সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করি সবাইকেই যে কর্ড কীভাবে বানাবেন, কারণ এই জিনিসটা অনেক কঠিন একটা প্রসেস, লং একটা প্রসেস। সবাই ইউটিউবে তো নাই এই ভিডিওটা, তো এই জিনিসটাই সবাই আটকে যায়। তো সবাই মোটামুটি ক্লিয়ার? জি ভাই, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তো আজকে ক্লাসটা আবার যখন প্র্যাকটিস করবেন, কর্ডগুলো বানাবেন প্রত্যেকটা নোট ধরে ধরে। আমি যেমন সি মেজর ধরে কর্ডগুলো বানালাম প্রত্যেকটা নোটের, আপনারা অন্য একটা নোট ধরতে পারেন, যেমন সি মাইনর নোট ধরতে পারেন, কিংবা ডি মেজর, ই মেজর, কিংবা ই শার্প, এইগুলো নোট ধরে ধরে আপনারা আলাদা আলাদা কর্ড তৈরি করবেন। যেমন কালকের কাজ ছিল আমি যে প্রত্যেকটা নোট ধরে ধরে, যেমন একটা গ্রুপের মধ্যে সবগুলো নোট ধরে মোট 12টা নোট থাকে, 12টা নোটের 12টা স্কেল তৈরি করতে বলছিলাম। ঠিক সেরকম আপনার প্র্যাকটিস হিসেবে নিতে পারেন যে আমরা 12টা নোট থেকে 12টা নোটেরই আলাদা আলাদাভাবে কর্ড তৈরি করব। কিংবা 12টা নোট না ধরলাম, যে মেইনলি যে 7টা নোট মেজর স্কেলের কিংবা মাইনর স্কেলের ক্ষেত্রে 7টা নোট থাকে, তো 7টা নোটের আমরা 7টা কর্ড আলাদা আলাদাভাবে তৈরি করলাম। সি মেজরকে ধরে আমরা 7টা কর্ড বানালাম, তারপরে ই মেজরকে ধরে আমরা 7টা কর্ড বানালাম। এইভাবে করে আমরা কর্ড বানানোর প্র্যাকটিসগুলো করতে পারি। আর আরও যেই ওয়েগুলো আছে, যে প্রত্যেকটা নোটের কর্ড সহজ যে ট্রিক্সটা, সেটা হচ্ছে টেমপ্লেট দিব। টেমপ্লেট আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কিংবা তারপরে ক্লাসে টেমপ্লেটগুলো সবাইকে দিব, এবং টেমপ্লেট নেওয়ার পরে প্লে স্টোরিতে কীভাবে সেট আপ করবেন, কীভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন, ড্রপ করে জাস্ট টেমপ্লেটগুলো বসাই দিবেন, হয়ে যাবে কাজ। তো সেই জিনিসটা নেক্সট ক্লাসে কিংবা তারপরের ক্লাসে দেখাই দিব। তো আপনাদের পরবর্তী কাজ থাকবে হচ্ছে গত দিনের প্র্যাকটিসের মতোই, গত দিন আমরা স্কেল নিয়ে প্র্যাকটিস করছি, আজকে আমরা এখন আপনারা সবাই প্র্যাকটিস করবেন হচ্ছে কর্ড তৈরি করা, অর্থাৎ প্রত্যেকটা নোট ধরে ধরে আলাদা আলাদাভাবে কর্ড তৈরি করবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে, বুঝতে সমস্যা? না ভাইয়া। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই, সবাই মনে হয় বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ।
কিন্তু প্র্যাকটিস করতেছেন অনেক কম মানুষ, সেটা আমি নিজে বুঝতে পারতেছি গ্রুপ দেখে, কারণ গ্রুপে অ্যাক্টিভ নাই সেরকম কাজ, প্র্যাকটিস কয়েকজন শুধু করছেন। তো আপনারা যদি প্র্যাকটিস না করেন তো দেখা যাচ্ছে কোর্সের আমরা কিন্তু প্রায় অর্ধেকের বেশি সময় অতিবাহিত করে ফেলেছি, অর্থাৎ কোর্সের আমাদের প্রায় সবগুলো শেষ। এখন আমরা কি শিখবো নেক্সটে একটু বলে দিই সংক্ষেপে। সেটা হচ্ছে আমরা নেক্সটে আমাদের হচ্ছে আমরা কি ভোকাল সম্পর্কে যাবতীয় ক্লাস আমাদের মোটামুটি শেষ। যারা প্র্যাকটিস করেনি তারা হয়তো ভাববেন যে কী রে কী শিখলাম আমি, যে তাদের শেষ হয়ে গেল, কিন্তু প্র্যাকটিস করলে আপনার সেই জিনিসগুলো বুঝতে পারতেন, আপনার ক্রিয়েটিভিটিতে আপনার জিনিসগুলো যোগ হয়ে যাইতো। তো ভোকালের মোটামুটি আমাদের কাজগুলো শেষ। এখন আমরা কি করলাম, এখন আমরা প্যাডিং নিয়ে কাজটা শুরু করছিলাম মিউজিক থিওরিতে। আজকে আমাদের প্যাডিংয়ের কর্ড বানানোর শেষ ক্লাস শেষ হয়ে গেল। নেক্সটে আমরা বুঝাবো যে এই প্যাডিংগুলো এই কর্ডগুলো তৈরি করে কীভাবে লাইন বাই লাইন বসাইতে হয়। এই জিনিসগুলো আজকেও দেখাই দিলাম, আর যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন আর একটু ইজি হবে। তারপরে আমরা ওই টেমপ্লেটগুলো দিয়ে কীভাবে টেমপ্লেটগুলো সেট আপ করবেন সেই জিনিসটার একটা ক্লাস থাকবে। তারপরে ক্লাস থাকবে কোরাস ইফেক্ট, অর্থাৎ আপনার নাশিদের মধ্যে কোরাস ইফেক্টটা কীভাবে দিবেন। এই ক্লাসটা করার পর তারপরে হচ্ছে ফাইল এক্সপোর্টিংয়ের বিষয় আসে। তো এই জিনিসগুলো অত কঠিন না, এক্সপোর্ট জাস্ট আমি শুরুর ক্লাসে দেখাই দিয়েছিলাম ঠিক ওইভাবে করে এক্সপোর্ট করতে হবে। তো এই আমাদের কোর্সের এই যে টপিকসগুলো আছে এগুলো কিন্তু একদম আমরা শেষ প্রান্তের দিকে চলে আসছি। তো এর জন্য আপনাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে অবশ্যই যখন কাজ হাতে নিয়ে বসবেন তখন মনে হবে যে কী ব্যাপার, আমাদের ভাইয়া কী শিখালো, এখন তো সেরকম হচ্ছে না। এর মেইন রিজন কেন হচ্ছে না, কারণ আপনি ভালোমতো প্র্যাকটিস করতেছেন না। কারণ আমি গ্রুপে দেখতেছি যে 2-1 জন শুধুমাত্র প্র্যাকটিসগুলো দিচ্ছেন, সবাই প্র্যাকটিসগুলো দিচ্ছেন না, খুবই হতাশাজনক। সবাই হয়তো লাস্টে আমাকে ব্লেম করবেন যে কি কোর্স কিনলাম, কিছু শিখতে পারলাম না। তো এর জন্য অনুরোধ সবার কাছে যে সবাই যতদূর ক্লাসগুলো দেখবেন প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা ক্লাসই প্র্যাকটিস করবেন। হয়তো মনে হচ্ছে যে আমি জিনিসটা পারি, তারপরেও ক্লাসটা দেখে দেখে আবার যখন প্র্যাকটিস করবেন তখন হয়তো পারে ছোটোখাটো জিনিসগুলো আপনি নতুন জানতে পারলেন। সবার কাছে একটাই অনুরোধ রেখে আজকে ক্লাস শেষ করছি, যে সবাই প্র্যাকটিস করবেন, বিশেষ করে কর্ডের জিনিসটা সবাই প্র্যাকটিস করতে হবে, এটা না স্যার আপনি কর্ড জি ভাইয়া। তৈরি করতে পারবেন না। হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন, মানে আপনি আগামী ক্লাসে মানে গজলের সাথে কিভাবে প্যাড মানে ইউজ করা হয় এটা দেখাবেন না? মানে একটা গজলের সাথে স্কেল বের করে মানে এটার সাথে প্যাডটা ইউজ করার যে হ্যাঁ হ্যাঁ মেশিনটা বুঝতে হয় পারছি যে বুঝতে পারছি। আচ্ছা, আজকেও শেষে সেইভাবে দেখাই দিলাম, শেষে দেখাই দিলাম যেভাবে যে কিভাবে আমরা লাইন বাই লাইন কর্ডগুলোকে স্যাম্পলার থেকে নিয়ে আমরা কর্ডগুলোকে টেনে টেনে লাইন বাই লাইন বসাইলাম। আর নেক্সট ক্লাসে আমরা এটার উপর প্র্যাকটিক্যাল ক্লাস হবে, অর্থাৎ আমরা একটা ভোকাল নিব, সেই ভোকালের ব্যাকগ্রাউন্ডে এই প্যাডগুলোকে আমরা বসাবো, তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবে। জি 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 জি, এটাই ঠিক আছে। তো কি বললাম, নেক্সট ক্লাসে আমরা এই ক্লাসটা করব, তারপরে একটা ক্লাস থাকবে সেটা হচ্ছে টেমপ্লেটগুলো বুঝাই দিব, তারপরে ক্লাসটা থাকবে হচ্ছে কোরাস ইফেক্ট কীভাবে দিব। তাহলে মোটামুটি আমাদের কোর্সটা সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু এর জন্য সবার কাছে অনুরোধ যে প্র্যাকটিস করবেন, কারণ আমরা কোর্সের শেষের দিকে চলে আসছি প্রায়। সবার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কোর্স শেষে বলবেন যে আমাকে ব্লেম করবেন যে আমি ঠিকমতো শিখাইতে পারিনি। আচ্ছা, তো আজকে ক্লাস এতটুকুই, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। একটা কথা ছিল, সেটা হচ্ছে ওমক্সফেয়ার, ওটা আমি তো ডাউনলোড করতে পারতেছি না, আমি কি নেক্সাস দিয়ে কাজ করতে পারবো? হ্যাঁ, নেক্সাস দিয়ে কাজ করতে হবে। নেক্সাসের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোথায় প্যাডিং নামে অপশনটা আছে। আপনি আমাকে ইনবক্সে স্ক্রিনশট দিলে আমি একটু বলে দিতে পারবো, কিংবা যদি আমার জানা থাকে আমি আরেকটা নেক্সাস ইউজ করছি তাহলে বলে দিতে পারবো। আর নাহলে আপনাকে খুঁজে নিতে হবে যে ওইখানে প্যাডিং জিনিসটা কী, কারণ আমাদের মেইন কাজ হচ্ছে প্যাডিং। আর প্যাডিংয়ের ক্ষেত্রে কি সবগুলো প্যাডিং ইউজ হবে নাসিদে তা না, ওইখান থেকে কয়েকটা প্যাডিং হয়তো ইউজ হতে পারে, সেটাকে আপনাকে প্রত্যেকটা শুনে শুনে দেখতে হবে যে কোন প্যাডিংগুলো আমার জিনিসের জন্য ভালো হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কর্ড ডিজাইন করে রাখতে হবে। কর্ড ডিজাইন করে রাখার পর ওই জিনিসগুলো যখন সেট করবেন আপনি, তখন বুঝতে পারবেন যে না, আমার এই জিনিসটা নাসিদে প্রয়োগ করলে ভালো লাগবে। যে কিছুদিন আগে কাজ করেছিলাম, ইফেক্ট প্লেয়ার দিয়ে মোটামুটি কাজ করেছিলাম। আমি আপনাকে একটু দেখাই দেবো আর কি, স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, তো আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি ভাই, একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলেন। কোনো গজলের কোনো অন্তরা বা কোনো লাইন কোন স্কেলে আছে, এটা কি শুধুমাত্র অটো টিউন দিয়ে বের করা যায়, নাকি অন্য কোনো আর ওয়ে? এটা ওয়ে হচ্ছে যে আপনি যে নোটগুলো যে আমি বাজাইলাম, এই নোটগুলো যখন প্রত্যেকটা নোট ধরে ধরে আপনি বারবার বাজাবেন, আপনার কান শুনে যাবে। মানে ওয়ে মূলত দুইটা, একটা হচ্ছে শুনে বের করা, আরেকটা হচ্ছে অটো কির মাধ্যমে, কিংবা আরেকটা দেখাইছিলাম কি নিউটনের মাধ্যমে আমরা পিচ কারেকশন যেটাতে করি সেটাতে স্কেল ফাইন্ড করা, ফুল নাসিদের আর কি।
তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফুল নাশিদের স্কেল প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা স্কেল বের করতে হচ্ছে না। কেন হচ্ছে না বলেন তো? কারণ যে স্কেলটা আমরা ধরলাম ঠিক ওই স্কেলে কিন্তু আমরা অটোটিউনটা বসায় নিলাম, বুঝতে পারছেন? আর আপনি যেটা প্রশ্ন করলেন যে এক একটা লাইন অন্তরা ওটা কোন স্কেলে যাবে, তো গানটা যদি কোনো একটা স্পেসিফিক স্কেলে গাওয়া হয় তো দেখা যাচ্ছে আপনি একটা স্কেল বসাইলে কিন্তু ফুল গানটাতে পারফেক্ট অটোটিউন বসে যাচ্ছে, আর ওই স্কেলের উপর বেস করে হচ্ছে কর্ডগুলো বসাইতে পারতেছেন। আর কখনো কখনো এরকম হয় যে একটা লাইন এক স্কেলে চলে যাচ্ছে, আরেকটা লাইন অন্য স্কেলে চলে যাচ্ছে, গাওয়াটা ঠিকভাবে হয়নি, তো সেক্ষেত্রে অবশ্যই আরেকবার গাইতে হবে। আর আর না হলে এই সমস্যা যখন পড়বেন তখন করতে হবে আপনার যে টেমপ্লেটগুলো দিব ওই টেমপ্লেটগুলো আপনাকে ওইখানে সেট করতে হবে। দেখা যাচ্ছে আপনি একটা কর্ডের কষ্ট করে সাজাচ্ছেন কর্ড প্রত্যেকটা নোটের, তো একটা লাইন চলে গেছে অন্য একটা স্কেলে চলে গেছে, তখন আপনি কি আবার সেই স্কেলে ডিজাইন করবেন? করলে অবশ্যই বাহবার কাজ ভালো হবে ম্যানুয়ালি কাজ করলে, কিন্তু আপনি যদি ওইটাকে চান যে না আমি আর করবো না পরিশ্রম, তো সেক্ষেত্রে আমরা যখন টেমপ্লেটটা দিব এই টেমপ্লেটটা জাস্ট ওইখানে বসাই দিবেন, জাস্ট ইট, তাহলে হয়ে যাবে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, ওই আহ, একটা গজলের যে স্কেল থাকে, মনে করেন সি মেজর আছে, এখন এই প্যাকটা কি ওই সি মেজর অনুযায়ী করলে কি ভয়েসটা সুন্দর হয়ে যাবে, নাকি এটা ধারণা দিয়ে শুনে শুনে প্যাকটা করতে হবে? ভয়েসটা মূলত সুন্দরের তো কর্ডের সাথে সম্পর্ক না, কর্ড মূলত আপনার ব্যাকগ্রাউন্ডে বাজবে এই জিনিসটা, জি বুঝতে জি। পারছেন? তো এই জিনিসটা ভয়েসটা শুনে শুনে না, আপনি জাস্ট ভয়েস তো ফুল শুনতে হবে না, কারণ আপনার তো এর আগের যে স্টেপটা সেই স্টেপ আমরা কিন্তু ক্লাস প্রতিটা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। তো এর আগের স্টেপটা কী ছিল? অটো টিউনের ক্লাস ছিল। তার মানে অটো টিউন যখন আপনি ফুল নাশিদে একদম পারফেক্টলি বসাই দিলেন, তারপরে কাজটা হচ্ছে আপনার এই প্যাডিংয়ের কাজ আর কি। তো সেক্ষেত্রে তো ভোকাল আর শুনতে হচ্ছে না, ভোকাল শুধু শুনবেন আপনি এইরকম যে আমার কোন লাইনটা কীরকম যাচ্ছে, কোনো একটা লাইন সফট নিচে যাবে, কোনো একটা লাইন উপরে যাবে, বুঝতে পারছেন? তো যখন উপরে যাবে তখন আপনাকে যখন কর্ডগুলো 7টা কর্ড আপনি সাজায় রেখে বারবার শুনলেন তখন আপনার আইডিয়া হয়ে যাবে যে না এই কর্ডের এই লাইনটা বেশি জোরে সাউন্ডে ভোকালে ভালো লাগবে, এই কর্ডের এই লাইনটা আমার সফট সাউন্ডে ভালো লাগবে, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তো আজকে ক্লাস মূলত এতটুকুই। সবার কাছে আবার শেষবার বলছি যে আমরা কিন্তু কোর্সের প্রায় শেষের দিকে চলে আসছি, সবাই অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস যখন করবেন তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, তখন আমাকে প্রশ্ন করলে আমি বিষয়টা ক্লিয়ার করে দিতে পারি। আচ্ছা, তো ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।